শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে মার্কো রুবিওকে ফোন করেন। মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর, সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে, আমি জানি না। সার্জিও গোরের সঙ্গে উনি ফোন করেন, ফোন করে সার্জিও গোরকে কথা বলেন। তারপর সার্জিও গোরকে উনি বলেন, মার্কো রুবিও বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর, তখন শেখ হাসিনাকে প্রথমেই এই সম্বোধন করেন, হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার। মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে। তা মোটামুটি আমি যা নোট পেয়েছি, আমি পুরোটা পেয়েছি বলে আমি কখনো দাবি করব না। যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি। এটা হয় প্রায় 17 মিনিট পর্যন্ত তাদের মধ্যে কথা হয়। সেখানে মার্কো রুবিও যেটা বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে। এর অন্যথা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে যা আমরা স্বীকার করি। ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে। এইটুকু আমার কাছে নোটটা এসছে। তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে। এবং সেটা বিদেশ সচিব, বিদেশমন্ত্রী, ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলতে দ্বিধা করেননি। এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না, আমি আপনাদের বলতেও পারবো না, কারণ কবে কি হবে। তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে, তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে। এখন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে কি তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম্প যেটা করছেন সেটার কথা বলছেন নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি। ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না। এর পরপরই হয় কি, আপনাদের যিনি রাষ্ট্রদূত, নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা, আমি তার নাম বলতে পারবো না, তার নাম বলতে মানা আছে, এক আওয়ামী লীগের নেতা, আঁচ দিতে পারি তার নাম চৌধুরী, তার সঙ্গে গোপনে কথা বলেন
বাংলাদেশের কি বলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন, এবং তিনি এই যে নির্দেশ যেটা মার্কো রুবিও যেটা কথাটা বলেছেন সেই কথাটা তাকে জানানো হয়েছিল, শেখ হাসিনাই জানিয়েছিলেন, সেই কথাগুলো উনিও জানতেন। আর আমাদের ক্রিস্টেনসেন তিনি তো জানতেনই, মার্কো রুবিও বা সার্জিও গোর মারফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন। ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের বললাম, এবং আমি এটা শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না, কিন্তু মার্কো রুবিও জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর, তাহলে তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল। ফলে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতোভাবে সাহায্য করবে, এটাও আমি আশা করি। তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন। এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন, প্রায় মিনিট 3-4 মতো কথা হয়। তারপর অজিত দোভালের সঙ্গে মিনিট 3-4 মতো কথা হয়। কথা হয়ে এই 17 মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে, এই 17 মিনিটের মিটিংয়ের এটা হলো গিয়ে নির্যাস। এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম, একটা ফালতু কথা এর মধ্যে নেই। সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম, সুহানি রাত ঢল চুকি না জানে তুম কব आओगे, এবার গানটা গাইতে শুরু করুন। হয়তো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, আর 2-1 মাস সময় লাগবে। আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না, কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ, চারদিকে যা গন্ডগোল লেগেছে। আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন, সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না। আমি কি অপরাধ করেছি জানি না, তো আমার ভিডিও দেখেন না, তাতে আমার কিছু বলার নেই, সেটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা 71-এর পর 2025-এ দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি। সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি, একেবারে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা দেখেছেন পত্রিকায়, যে আমেরিকার মতো একটি রাষ্ট্র বাংলাদেশের অভিবাসন স্থগিত করে দিয়েছে, অর্থাৎ আপাতত বন্ধ। ভবিষ্যতে খুলবে কিনা, ডোনাল্ড ট্রাম্পের যে 3 বছর সময়, এই 3 বছর সময়ের মধ্যে খুলবে কিনা সেটা সন্দেহ আছে। তাহলে দেখেন যে বাংলাদেশের মানুষ ডিবির জন্য কি পরিমাণে পাগল ছিল সারা বাংলার মানুষ, সেটা আপনারা জানেন। এখন যদি বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকে, ডিবি আর OP1 এইসব দিয়ে তো আর কাজ হবে না। বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে সেটেল হন, তারা তাদের মাতা পিতাকে নিতে পারেন, তাদের ভাই নিতে পারেন, বোনও নিতে পারেন, অর্থাৎ একটা দূরবর্তী সময়ে আস্তে আস্তে ফ্যামিলি রিইউনিয়ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে 75টি রাষ্ট্রের সাথে বাংলাদেশকেও জুড়ে দিলেন। পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের একটি থানা বা একটা উপজেলা বা একটা ডিস্ট্রিক্টের সমান, এইরকম অন্তত 40টি দেশকে নিষিদ্ধ করেছে। কিন্তু ওগুলো বাদ দিলে বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কিন্তু ভারতকে এবং শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ ভারতের এবং শ্রীলঙ্কার মানুষের অভিবাসন এখনও কন্টিনিউ হবে। তাহলে বাংলাদেশ আমেরিকাতে নিষিদ্ধ হওয়ার পর শুধু কি আমেরিকাতে, আমি নিজে ব্যক্তিগতভাবে ইমিগ্রেশনের সাথে জড়িত, অর্থাৎ ইমিগ্রেশন আইন সম্পর্কে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সভায়, সেমিনারে, টেলিভিশনে
কথা বলে থাকি এবং ব্যক্তিগত জীবনে ইমিগ্রেশন লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করি। তাহলে আপনি এখন বোঝেন যে এটা আমার প্রফেশন। এই সম্পর্কে আমার একটা ধারণা আছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ব্রিটেনে, আমি যেখানে থাকি, যে দেশে থাকি ব্রিটেন, সেই ব্রিটেনে যে পরিমাণে মানুষকে ভিসা দেওয়া হতো সেটার পরিমাণ গত 1.5 বছরে প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে। অর্থাৎ ব্রিটেনে স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে যারা আসতো তাদের পরিমাণ প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে এবং আগামী 1 বছরে এটা 80 ভাগ কমে যাবে। টোটাল 20 ভাগ থাকবে আর 80 ভাগে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটি এখন ছাত্র নেওয়া, বাংলাদেশ থেকে ছাত্র নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা তার বিকল্প হিসেবে চায়না থেকে ছাত্র আনতে চাচ্ছে, তারা তার বিকল্প হিসেবে জাপান, আরবের রাষ্ট্র, আফ্রিকা, ব্রাজিল তারা খুঁজছে। তাহলে এখন বাংলাদেশের যে পথ, মিডল ইস্টে শ্রমিক যারা যেত, দুবাই এখন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কাতারেও বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে। বাহরাইন ছোট্ট একটি দেশ, একটি উপদ্বীপ, সেখানে কিছু লোক আছে। বাংলাদেশ মূলত পুরা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুটি কারণ। একটি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় নীতি, নৈতিকতা, সততা, ন্যায়বোধ এবং কমিটমেন্ট আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? একটি সমাজ যখন ন্যায় বিচার থাকে না, একটি সমাজে যখন রুল অফ ল থাকে না, একটি সমাজে যখন টাগ অফ ওয়ারের মধ্যে থাকে, তখন রাষ্ট্রের জনগণের মনোজগতে এক ধরনের বৈকল্য সৃষ্টি হয়। এই বৈকল্যের ফলে এই জাতির সন্তানরা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম। আমরা দেখলেন না যে পৃথিবীর বড় বড় জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, নোবেল প্রাইজ নিয়ে এসে বাংলাদেশটাকে টুকরো টুকরো করে ফেলছে। কীভাবে? ভৌগোলিকভাবে নয়, বাংলাদেশের মানুষকে ডিভিশন করতে করতে একটা ডিভিশনের মানুষ এখন আরেকটা ডিভিশনের মানুষকে জবই করতেও ভয় করছে না। মানুষের বাড়িঘর একজন আরেকজনের বাড়িঘর দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, রাস্তায়। কালকে দেখলাম বিএনপির ছাত্র দলের লোকেরা কোর্টে, আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ বলে, আওয়ামী লীগ বলে একটা লোককে তুলে নেওয়ার চেষ্টা করেছে। লয়াররা গিয়ে সেটা স্টপ করেছে। প্রথম আলোর মতো পত্রিকা, যেই পত্রিকাটি বাংলাদেশের শীর্ষে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চাইতে বেশি জনসম্পৃক্ত, এর চাইতে বেশি কাটতি আর কোনো পত্রিকার ছিল না। ডেইলি স্টার, আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র, সেই দুটি পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হলো। 28 জন সাংবাদিক সেখানে অবরুদ্ধ হয়েছিল, তাদেরকে উদ্ধার করার কোনো লোকও ছিল না। এবং যারা এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, যে হত্যাযোগ্য যারা চালাতে চেয়েছে এবং যারা এটা পোড়াইতে চেয়েছে, পুড়িয়েছে, তারা কিন্তু 1-2 মাস 4 মাস আগে সেখানে জেহাপত দিয়েছিল, গরু জবাই করেছিল। বলতে চেয়েছিল যে এটা হিন্দু পত্রিকা, এই হিন্দু পত্রিকার সামনে গরু জবাই করিয়া তাদেরকে মুসলমান বানাবে। তাহলে এদের কিন্তু চিহ্নিত মানুষ। এখন এই বাংলাদেশে এই যে এগুলো চলছে, এর ফলে বাংলাদেশের যে গড়ে ওঠা তরুণ সমাজ, যুব সমাজ, তারা অবক্ষয়ে নিমজ্জিত হয়ে গেছে। দেখেন, যেই ছেলেটি জুলাই মাসে আন্দোলন করার সময় এই চিপচিপে ছিল, সেই ছেলেটি এখন শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এর কারণটা কি? 2 বছরে না, 1.5 বছর সময়ে এত মোটা হয়ে যাওয়া। যেই ছেলেটি টেলিভিশনে এসে বলেছিল যে গ্রামে সবচাইতে ভাঙা ঘরটি আমাদের, 6 মাস 7 মাস যেতে যেতে সেই ছেলেটি কোটি টাকার গাড়ি চালায়। সেই ছেলেটির বাড়িটি দেনাদেন দোতলা বাড়ি হয়ে যায়। সেই ছেলে এখন টেলিভিশনে এসে বলে, এই গ্রামে আমাদের বাড়িটি 3 একর জায়গার উপরে, আমাদের বাড়ির ভিতরেই 3টি পুকুর আছে। খোঁজ নিয়ে দেখেন, অন্য মানুষের পুকুরও দখল করে ফেলছে, বাড়িও দখল করে ফেলছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন টুপি দিয়ে করে, কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনার তার মাথায় টুপি দেখেন নাই, এখন কিন্তু নতুন সাচ্চা মুসলমান হয়ে গেছে।
নাহিদ ইসলাম দেখেন না, টুপি একটা মাথায় দিয়ে দেয়া করে, এটা কিন্তু আন্দোলনের সময় ছিল না। কেন? এই যে পরিবর্তনটা, শরীরের পরিবর্তন, ওয়েস্টিনে যায় খাওয়া, মন্ত্রী হওয়া, এই যে তাদের জীবন ধরনে যে আপনাকে একটা সুস্থতার দিকে, সমাজ বদলের দিকে নিয়ে যাবে, বদলটা কোন দিকে গেছে বুঝছেন তো? এর ফলে তাদের সাথে যারা আন্দোলন করেছে, বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র ছিল, তাদের মনোজগতে একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়েছে। কারণ বেশিরভাগ ছাত্রই তো কোনো জব পাচ্ছে না, বেশিরভাগ ছাত্রের কোনো আয় নেই। এখন তারা কি করবে? তারা চুরি করবে, তারা কি করবে? ডাকাতি করবে। এই যে মনে করেন আপনি জুলাই মাসে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি কি দিবেন? ইনডেমনিটি দিবেন, তাদেরকে ইনডেমনিটি দিবেন, তাদের যেন বিচার না হয়। দেখুন ইনডেমনিটিটা কি? সারা জীবন সন্ত্রাস করার সার্টিফিকেট। এই যে সাম্প্রতিক একটা মেয়ে কি করলো? চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, কোর্ট তাকে 5 দিনের রিমান্ড দিল, সেখান থেকে তাকে দায় মুক্তি দিয়ে নিয়ে গেল আসিফ নজরুল। তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? জুলাই মাসে যেসব লোক আন্দোলন করছে তারা এখনও যদি ধর্ষণ করে, চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, অগ্নিসংযোগ করে, তার বিচার হবে না? মানে রাষ্ট্রে আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন? এর ফলে আপনার মানুষের ভ্যালু কমে যাচ্ছে। এই মানুষ এখন সৌদি আরব নিয়েও কাজ করাতে রাজি না, দুবাইও কাজ করাতে রাজি না, ব্রিটেনও তাদেরকে দিয়ে কাজ করাতে রাজি না, আমেরিকাও কাজ করাতে রাজি না। মানে আপনার প্রোডাক্ট যখন পচে যায়, পচা প্রোডাক্ট দিয়ে, পচা মাল দিয়ে কেউ লাভও করতে পারে না, ব্যবসাও করতে পারে না। বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশটি এখন একটি বিধ্বস্ত নগরী। এই বিধ্বস্ত, এই বিপর্যস্ত, এই নোংরা, এই ভেঙে পড়া, এই অসভ্যটা কেন বললাম? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। রুল অফ ল এর মূল কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার হবে। আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1975 সালে। এই 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা সদর্পে বাংলাদেশে অ্যামনেস্টি নিয়ে ঘুরিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের বিচার শুরু হয়। আওয়ামী লীগের এমন একটা দাপট তৈরি হয়েছিল যখন তারা চাইলে এই খুনিদেরকে রাস্তায় ধরে জবাই করে দিতে পারত। কিন্তু শেখ হাসিনা তো সে পথে হাঁটেননি। কেন হাঁটেননি? কারণ তিনি বিশ্বাস করেছেন যে বিচার হবে রুল অফ লতে। হ্যাঁ, বাংলাদেশের বিচারের মান অন্য 10টা কেইসে যেরকম ছিল, এটাও সেরকম। সুতরাং বিচারের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে? মানুষকে রাস্তায় ধরে হত্যা করা হচ্ছে। 32 নম্বরে আপনি আগুন দিচ্ছেন, মন্ত্রীর বাড়িতে আগুন দিচ্ছেন, অমুকের বাড়িতে আগুন দিচ্ছেন, তমুকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ফেলছেন। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মূল ভবনে আগুন দিয়ে 185 জন লোককে হত্যা করেছেন। কোনো পত্রিকায় নিউজ পর্যন্ত দিতে পারে নাই। তার মানে রাষ্ট্রটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? একটা মগের মূল্যকে নিয়ে যাচ্ছেন, যেখানে সেখানে মগ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্রদের পিটাচ্ছে কারা? শিবির। চিটংও পিটালো, ঢাকাতেও আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের টিচারকে শিবির কিভাবে হেনস্থা করেছে। রাজশাহীতে আপনারা দেখেছেন, আর কোথায় দেখবেন? ঢাকা, চিটগং, রাজশাহী, 3টা বিশ্ববিদ্যালয়ে শিবির দ্বারা যারা আগামী দিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়েছে, অপমান করেছে, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কোনো পুলিশ আসেনি, রাষ্ট্র কোনো নিন্দা প্রস্তাব করেনি, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে রাষ্ট্র বলে এখন কোনো কিছু নেই। একটা মব আছে, সেই মবটাকে নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের ডান হাত হিসেবে রয়েছে লুচ্চা আসিফ নজরুল। এরা মিলে এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম বানায় ফেলতেছে। আপনারা যারা আগে চিন্তা করতেন আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে, ব্রিটেনে পাঠাবো, অস্ট্রেলিয়াতে পাঠাবো, কানাডাতে পাঠাবো, আমেরিকাতে পাঠাবো, অথবা ফ্রান্স, জার্মানিতে যাবে, উচ্চশিক্ষা নিয়ে এসে নিজের জীবন বদলাবে, রাষ্ট্রকে বদলাবে, অথবা বিদেশে থাকলেও সমাজ রাষ্ট্রের জন্য রেমিটেন্স কন্ট্রিবিউশন করবে, সেই আশা আস্তে আস্তে এই ইউনূসের যুগে এসে ফিকে হয়ে যাচ্ছে।
কারণ রাষ্ট্র যখন ফাংশনিং না, রাষ্ট্রের মানুষের মনোজগৎ যখন বৈকল্য, এই বৈকল্যের যে প্রোডাক্ট, বাই প্রোডাক্ট রাষ্ট্রের জনগণ, তাদেরও চিন্তা চেতনা, মনোজগৎ সবসময় খুবই আনসেটেল থাকে। আপনি যদি আফগানিস্তানের মানুষের সাথে ডিল করে দেখেন, এখানে আসি আমি, আমার অনেক ক্লায়েন্ট আছে আফগানিস্তানের, আপনাকে মানে আপনি মুসলিম ভাই, আপনার জন্য তার জান তামা তামা, মানে আপনাকে সে পাইলে পেটের ভিতরে ঢুকায় ফেলে, বুকের ভিতরে ঢুকায় ফেলে। কাজটা করে দেন, টাকা বাকি থাকলে আর জীবনে সে আপনার ফোনও ধরবে না। কারণ ওই যুদ্ধ করতে করতে বছরের পর বছর তাদের চিন্তা চেতনা, মনোজগৎ অন্যরকম হয়ে গেছে। আপনি দ্য অ্যাংরি ওয়াইফ, অস্কার ওয়াইল্ডের একটা বই পড়েছিলাম। সে বইতে অস্কার ওয়াইল্ড তার মানে আমেরিকার সিভিল ওয়ার নিয়ে কথা বলেছিলেন। তো আমেরিকার সিভিল ওয়ারে যখন শুরু হয়, তখন এক তরুণ তরুণী দুইজনে বিয়ে করেছে, ইয়াং মানুষ। তো বিয়ে করে অল্প কদিন মাত্র হাজব্যান্ড ওয়াইফ ছিল, থাকার পরে গৃহযুদ্ধের ডাকে হাজব্যান্ড গৃহযুদ্ধে চলে যায় যুদ্ধে। যুদ্ধ 4 বছর যুদ্ধ করার পর যুদ্ধ শেষ হয়, আমেরিকাতে গৃহযুদ্ধের অবসান হয়। অবসান হওয়ার পর তখন হাজব্যান্ড ফিরে আসে। তো ওয়াইফ হাজব্যান্ড যখন রাত্রে যখন একসাথে থাকছে, এখন ওয়াইফ খুবই কুকরে কুকরে উঠছে, কিরে হাজব্যান্ড আসছে, ওয়াইফ 5 বছর অপেক্ষা করতেছে, হাজব্যান্ড 5 বছর অপেক্ষা করতেছে, এই 5 বছর পরে ওয়াইফ কেন হাজব্যান্ডের সাথে আর কমফোর্টেবল হচ্ছে না? তখন লেখক বললেন যে 5 বছর আগে যে মানুষটি সাধারণ মানুষ ছিল, এই মানুষটি 5 বছর 4 বছর যখন যুদ্ধ করে এসছে, এই মানুষটি এখন আর সেই মানুষ নেই। এখন এই মানুষটার মধ্যে হায়নার একটা রূপ, এই মানুষটার মধ্যে হিংস্রতা, দানবীয়তা, হত্যা, দড়ি পালানো, জীবন বাঁচানো, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। যে কোমলতা স্ত্রীর সাথে, সেটাও তার মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি সমাজ যখন অস্থির থাকে, সমাজে যখন ন্যায় বিচার থাকে না, সমাজে যখন রুল অফ ল থাকে না, কোনো নর্ম থাকে না, রুল বাদ দেন, সমাজে তো অনেকগুলো নর্ম আছে যে আমরা একটা সমাজে বসবাস করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, নানান দলের হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধন ছিল, সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে। সমাজ যখন হাদির মতো একটা সিসকে, এটা খিস্তি খেউর গাওয়ার লোককে জাতীয় বীরের মর্যাদা দেয়, রাষ্ট্র যখন এইরকম একটা গালি সর্বস্ব ব্যক্তিকে রাষ্ট্রের শোক প্রকাশ করে, তখন রাষ্ট্র যে ভঙ্গুর, রাষ্ট্রের যে আর কোনো নীতি নৈতিকতা আদর্শ রয়েছে, সেটা আর ভাবা যায় না। তাই শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশ আজ অপমানিত, নিষিদ্ধ, এবং বাংলাদেশকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করছে। আসুন, এখনই সময় আপনার, আমার, আমাদের সন্তানদের প্রজন্মের, আপনার প্রজন্মের মানুষদের জন্য এই দেশটাকে যদি একটা সুষ্ঠু মানুষের দেশ করতে হয়, আসুন রুল অফ লকে প্রতিস্থাপন করি এবং এই মৌলবাদ, এই জঙ্গিবাদ, এই ইনুসবাদকে লাল কার্ড দেখাই।